বেশি শক্তিশালী। দেখো এটা অনেক বছর আগে আমাদের শ্রদ্ধেয় এপিজে আবুল কালামজি বলে গেছিলেন যে ভারতবর্ষ যেদিন নিজের তৈরি আর্মস 70% ইউজ করতে পারবে আর 25 to 30% বাইরে থেকে তারা নিল, সেদিন ভারতবর্ষ ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারি ওয়াইজ ওয়ার্ল্ডকে লিড করবে। এবং সেটাই আমরা আজকে দেখতে পাচ্ছি, যত পার্সেন্টেজ অফ ইম্পোর্ট কমছে, আমরা যত এক্সপোর্ট পার্সেন্টেজ কমাচ্ছি আর ইম্পোর্ট পার্সেন্টেজ যত বাড়াচ্ছে ইন আর্মস, আজকের ডেটে দাঁড়িয়ে ভারতের সেই কনফিডেন্সটাই যেন নাড়িয়ে দিয়ে যাচ্ছে বিভিন্ন দেশকে। সেই কনফিডেন্সটাই যেন বিভিন্ন বড় বড় দেশকে বলতে বাধ্য করছে যে আমরাই ভারতের শান্তির দূত। আরে কাকে শান্তির দূত দেখাচ্ছ ভাই? যারা পৃথিবীকে শান্তির দূত দেখিয়েছে তাদেরকে তুমি শান্তির দূত দেখাচ্ছ? কি দেখাতে চাইছো? আমরা একটা নতুন অর্ডার সেট করছি, আমরা লোকেদের বিশ্বাস আনতে বাধ্য করছি যে হ্যাঁ আমরা পারি, আমরা আগেও পেরেছি, এখনো করে দেখাচ্ছি। তাই জন্য আমরা আমাদের প্রোডাকশন তৈরি করছি, আমরা আমাদের আর্মস তৈরি করছি, আমাদের ইসরো, আমাদের ডিআরডিও, আমাদের এমইএস দিনের পর দিন এমন প্রোডাক্টস তৈরি করছে, এমন প্রোডাক্টসকে আমরা মার্কেটে বিক্রি করছি, নিয়ে যাচ্ছি, যেটা বিভিন্ন দেশ কিনছে ইন অ্যাফোর্ডেবল কস্ট। সেটা কি ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে না? অফকোর্স সেটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে? আজকের ডেটে তুমি বলো তো দেখি, আমেরিকা তোমার আফগানিস্তানে গিয়ে পায়রার ব্যবসা করতো, সাদা পায়রার ব্যবসা করতো না তো? আমেরিকা ওখানে গেছিল আর্মস ডিল করতে, আমেরিকা ওখানে গেছিল তেল চুরি করতে। এই কথাটা লুকাবার কি আছে? আজকের ডেটে সবাই জানে এই কথাটা। আমেরিকা তাহলে ওখানে যাওয়ার পরে আজকের ডেটে সাধু সাজার কি দরকার? তার কারণটা হচ্ছে আমেরিকার আর্মস ব্যবসা আজকের ডেটে বিপদে। আজকের ডেটে বিপদে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে দিনের পর দিন পৃথিবীর বুকে যে দালালিগুলো করেছে আর্মসের নামে, সেই এন্টায়ার সার্কিটটা আজকে বিপদে। সেকেন্ড অর্ডার আর্মস নেটওয়ার্ক, যেটাকে আমরা বলতে পারি ব্ল্যাক মার্কেট অফ আর্মস, সেটা আজকের ডেটে বিপদে। তার জন্য ভারতকে পেঁচাবার দরকার পড়ছে, তার জন্য ভারতকে বিভিন্নভাবে ঘিরে ফেলার দরকার পড়ছে। তার কারণ তারা জানে ভারত বৈজ্ঞানিক মাথাটা এমন আছে, যদি এই লাইনে ভারত কন্টিনিউ করে আগামী 10 বছরের মধ্যে ভারত এমন জায়গায় চলে যাবে, পৃথিবীতে আর্মস ট্রেড, আর্মস এক্সপোর্ট, ইম্পোর্ট এবং সায়েন্টিফিক ম্যানুফ্যাকচারিং ইন অ্যাফোর্ডেবল কস্টে পৃথিবীকে লিড করবে ভারতবর্ষ। একেবারে আমাদের কাছে আরো একটা গ্রাফিক্স প্লেজার আছে, আমরা সেটা একটু দেখব। বেশ, এবার এটা হচ্ছে চীনা ডিফেন্স স্টক, আরো একটা ডিফেন্স স্টকের ছবি আমরা দেখতে পাচ্ছি, জুয়াংডু হংডা ইলেকট্রনিক্স, এবং যেটা দেখা যাচ্ছে যে শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ কমেছে 6.5%-এ। PL-15 মিসাইল বানায় হচ্ছে এরা, এবং এই মিসাইল জেটের মধ্যে লাগানো থাকে, এর রেঞ্জ 300 কিলোমিটার। একে প্রতিহত করতে একাই 100 হচ্ছে ভারতের অস্ত্র। দেখো এখান থেকে বোঝার আছে, বিগ চ্যানেলস লাইক CNN, অ্যাকর্ডিং টু CNN অ্যান্ড BBC, ভারতবর্ষ তো খুব বাজে অবস্থা, ভারতবর্ষ তো মারাত্মক রকম অ্যাটাক হয়েছে, ভারতবর্ষ তো এমন ঘটনা ঘটেছে যে এমন ঘটনা ঘটেছে। কারণ ভারত বর্তমানে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা চলুন বরঞ্চ আমরা প্রথমে দেখে নিই। কারণ এই যে অপারেশন সিন্দুর, এই সিন্দুরের পরে সুভাষিস দা, ভারত কিন্তু একেবারে ভারতের যে ডিফেন্স স্টকগুলো রয়েছে তা একেবারে ঊর্ধ্বমুখী। আইডিয়া ফর্স এরা কি বানাচ্ছে না, এরা বানায় হচ্ছে কামিকাজে ড্রোন। বিগত 5 দিনে যদি আমরা শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ দেখি তাহলে 48.07%। পরেরটা দেখব, গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণ সংস্থা হচ্ছে এটি। ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর জন্য যুদ্ধ জাহাজ তৈরি করে। শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ বেড়েছে হচ্ছে 4.5%, এটা যেটা শেষ পাওয়া খবর অনুযায়ী। তারপরেরটা দেখব, দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশন লিমিটেড, এটি ড্রোন নির্মাণকারী একটি সংস্থা। শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ বেড়েছে 1.99% শেষ পাওয়া খবর অনুযায়ী। জেন টেকনোলজি, এরা হচ্ছে বানায়, যেটা করে তারা হচ্ছে ট্রেনিং সিমুলেটর অ্যান্ড কাউন্টার ড্রোন সিস্টেম। শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ বেড়েছে 5%-এ শেষ পাওয়া খবর অনুযায়ী। পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি, এর কাজ হলো প্রতিরক্ষা মহাকাশ প্রকৌশল পণ্যের ডিজাইন করা, বিকাশ করা এবং উৎপাদন করা এবং পরীক্ষা করা। এছাড়া যেটা জানা যাচ্ছে যে এরা হচ্ছে ড্রোন, রকেট মিসাইল, ইলেকট্রনিক যুদ্ধ এবং নজরদারি ব্যবস্থা, নৌ ব্যবস্থা, কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রগুলিতে কাজ করে এই সংস্থা। শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ বেড়েছে 3.4% শেষ পাওয়া খবর অনুযায়ী। এবারে স্বাভাবিকভাবেই S-400 এর জয় জয়কার, অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে
তার আগে সুভাষিস, আমরা যেটা দেখছিলাম, যেটা চীনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে একেবারে পুরো নিম্নমুখী হয়ে যাচ্ছিল, ভারতের ক্ষেত্রে ছবিটা একেবারে উল্টো বলা যেতে পারে। এটা ওই অনেকটা যুদ্ধ করতে এলো ঠিকই, কিন্তু লাভের গুড় আমরাই খেলাম। তার সব থেকে বড় কারণ হচ্ছে আর্মস ডিল বা আর্মস ট্রেডের সব থেকে ইম্পর্টেন্ট সেকশনটা হচ্ছে রিলায়েবিলিটি। এই রিলায়েবিলিটি ফ্যাক্টরে ভারতবর্ষ এমন একটা জায়গা ধরে নিয়েছে এবং এমন একটা মার্কেট রেট দিচ্ছে, যে মার্কেট রেটটাকে কন্টেস্ট করতে ফার্স্ট অর্ডারে কেউ পারছে না। এবং বারংবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত কিন্তু যে ডিলগুলোর ভিতরে যাচ্ছে, সেই ডিলগুলোতে ভারত যে মেথোডোলজিটা ইউজ করছে, তাতে কিন্তু মানুষ এবং মানুষ ইন দ্য সেন্স বাকি গভর্নমেন্টসরা এবং বাকি যারা অথরিটি এবং টেরিটরি আছে, তারা বিশ্বাস করছে যে এই আর্মসটা ইউজ করলে আমাদের পারপাসটা সলভ হবে। এবং তার জন্যই আজকে ভারতবর্ষকে এতভাবে বারবারভাবে রিলায়েবল একটা নেশন হিসেবে ধরা হচ্ছে। এবং এটা তো শুরু, আমি বলছি এটা শুরু। আমরা তো কনফ্লিক্টে যাই না, আমরা তো এমনি আজকে প্রথম ইউসেজে গেলাম, এটা তো শুরু। এরপরে আমাদের অগ্নি, পৃথ্বী, আকাশ এবং মানে ইট উইল ব্লাস্ট দ্য মার্কেট। তোমার থেকে একটা কথা জানতে চাইবো, ভারতবর্ষ তার ঠিক সামরিক শক্তির কতটা প্রদর্শন করেছে, কত %? এটা আমার ধারণা, ঠিক আছে, আমার ধারণা ভারতবর্ষ নিজের সামরিক শক্তির 3 to 5% ব্যবহার করে, মাত্র জাস্ট 3 to 5%। শুধু তাই নয়, আজকে যে সবাই খুব বলছেন বিভিন্ন রকম এয়ার ডিফেন্স সিস্টেমের কথা, আজকে সবাই মানে আমার বাড়ির মেয়েও জানে এয়ার ডিফেন্স সিস্টেম কীভাবে কাজ করে আজকের ডেটে, এমন তোমাদের জন্যে। কিন্তু আমার ধারণা এয়ার ডিফেন্স সিস্টেমে ভারত প্রচুর লেয়ার ইউজ করেছে, যেই লেয়ারগুলো খুবই মাইনর লেয়ার্স। এখনও সেরকম বিরাট করে S-400ও ইউজ করেনি ভারত শুধু দেখিয়েছে যে আমরা কি চাইলে করতে পারতাম। 3 to 5%, হয়তো তোমাদের শ্রোতাদের মধ্যে অনেকে শুনে অবাক হয়ে যাবে যে 3 to 5% এত কম কি করে, মানে এত বড় যেটা আমরা দেখছি সেটা মাত্র এতটুকু। ভারত ভীষণ কম ইউজ করেছে। এমন ভারতের কাছে জিনিস আছে যেগুলো ঘর থেকেই বার করেনি, মানে বাইরে, মানে রেডি স্টেটেও আনেনি, সেগুলো জাস্ট রেখে দিয়েছে। বাকি তো ভুলেই যাও, মানে বাকি আমাদের যা ইনস্টলেশনস আছে সেগুলোকে ভুলেই যাও। আমাদের নৌবাহিনী গিয়ে শুধু জলে দাঁড়িয়েছিল, কোনো মুভমেন্টও করেনি, অ্যাকর্ডিং টু আওয়ার নেভি অনলি। তাতেই ওরা একেবারে ভয় কেঁপে গেছে। তাতেই এবার নৌবাহিনীর কন্টেন্টগুলো ভাবো কি ছিল, সেগুলোকে কিভাবে ইউজ হয়েছে। আমরা কত রকমের জেটস, কত রকমের ফাইটার জেটস, তাদের ইউটিলাইজেশন, আমরা তো বর্ডারই ক্রস করিনি, আমরা তো জাস্ট একটা রিটালিয়েশন করেছি, আর কিচ্ছু করিনি। আমরা সিম্পল রিটালিয়েশন করেছি। রিটালিয়েশন করতে যা যা ইউটিলাইজ করা হয় সেগুলো ইউটিলাইজ করেছি। আর পিওকের ভিতরে যে কাজটা করেছি সেটা তো আমাদেরই ল্যান্ড, সেখানে অকুপেন্সি আছে, সেখানে আমরা করেছি। কিন্তু আমরা তো আইবি ক্রসই করি, মানে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন ক্রসই করিনি। তাতেই আমরা শুধুমাত্র 3 to 5% আমাদের রিসোর্স ইউজ করেছি, আমরা ইউজ করিনি। আমাদের মিলিটারি মুভমেন্ট তো